ফারদিন ভাই সম্ভবত কিছু চাঁদের ছবি আমার সাথে শেয়ার করেছিলেন, একদম র ফাইল। সম্ভবত এগুলো হচ্ছে কোর্স শুরু হওয়ার আগেই তোলা, যার কারণে কিছু দেখা যাচ্ছে যে শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসওর ক্ষেত্রে আমি কিছু বেসিক ইনস্ট্রাকশনের ব্যাপারে আলোচনা করেছিলাম আমার মন ফটোগ্রাফির ক্লাসটা যেদিন নেই সেদিন। তো ওই হিসেবে এখানে বেশ কিছু চেঞ্জেস খেয়াল করা যাচ্ছে, তো বোঝা যাচ্ছে যে এই ছবিগুলো কিছুদিন আগে তোলা। সো আমি একটু ডিসকাস করতে চাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি কারেকশনগুলো কি হওয়া উচিত এবং কিভাবে সেটিংসটা একটু চেঞ্জ করে নিয়ে আপনি এর থেকেও বেটার ছবি ক্যাপচার করতে পারেন। সো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে শাটার স্পিডের ব্যাপারটা। শাটার স্পিড 1/320 দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি পাচ্ছেন এখন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, আপাতত এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, দেখেন। আদারওয়াইজ জি। রেকর্ডার থাকবে, সমস্যা নেই, আমি রেকর্ডিংটা অলরেডি চালু করেছি, সমস্যা নেই। সো এই ছবিটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে শাটার স্পিড আপনি কিন্তু 1/320 রেখেছেন, যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি দরকার নেই মন ফটোগ্রাফির জন্য। এটা একটু আহ, আহ, বেশি শাটার স্পিড। এর থেকে যদি আমি 1/200 বা 250 যদি রাখি, তাহলে কিন্তু আমার মনের একটা স্টেবল ছবি আসবে। সো এখানে শাটার স্পিডটা একটু কম হবে, 200-250-র মধ্যে রাখার চেষ্টা করবেন। আর আপনি দেখলাম যে লেন্সটা ইউজ করা হয়েছে ইএফ 75-300 mm, হ্যাঁ, বাট 190 mm দিয়ে আপনি কেন ট্রাই করেছিলেন এটা অ্যাকচুয়ালি আমি জানি না। এটা কি হ্যান্ড হেল্ড শট ছিল কিনা, এরকম কিছু হতে পারে। আচ্ছা, এখানে আমি একটু একটু বলি। জি, জি, জি। আমি আপনাকে বলছিলাম যে হচ্ছে যে আমি যদি পারফেক্ট ফোকাস করি বা এভরিথিং সেটিংস যদি ঠিক থাকে, আমি যদি ফুল ফোকাল লেন্থ ইউজ করি, আচ্ছা, তাহলে ছবির হচ্ছে ডিটেলটা আসে না, সফট একটা ভাব চলে আসে ছবির মধ্যে আর কি। আচ্ছা, এই জন্য আচ্ছা, এই ছবিগুলোর মধ্যে কি কোনোটা 300-এ কি তোলা আপনার? 230 দেখতেছে। 300 নাই মনে হয়, থ্রি 240। হান্ড্রেড মনে হয় না। আমি কয়েকটা তুলছিলাম, অবশ্য ওগুলার কোয়ালিটি এতটাই বাজে। আচ্ছা, আমি বলেছিলাম আপনাকে শেয়ার করলে কিন্তু জিনিসটা আমি দেখলে একটু আইডিয়া পেতাম আর কি, যে হ্যাঁ, হ্যাঁ, কিরকম হ্যাঁ, আমি ধরনের ইয়ে আমি আসতেছে। আসলে ওভাবে টাইম পাই নাই তো, আর আচ্ছা, এই আচ্ছা, জন্য আর তোলা হয় নাই। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে গিয়ে তাহলে যদি আপনি জুম করার পরও কোনো ব্লার ইফেক্ট দেখতে পান, তাহলে আহ, মানে একদম ইন জেনারেল যেটা আইডিয়া করা যায় সেটা হচ্ছে আপনার লেন্সের গ্লাসে কোনো একটা ইস্যু থাকতে পারে, হ্যাঁ। সো হুম, হুম, হুম। অথবা হচ্ছে গিয়ে আপনি 300 mm যখন করে নিচ্ছেন তখন হয়তোবা ফোকাসিংয়েও কোনো একটা প্রবলেম থাকতেই পারে। এটা হচ্ছে গিয়ে একদম ডিটেলসে না দেখলে আসলে বোঝা মুশকিল। সো 190 mm দিয়ে যেহেতু তুলেছেন এই ছবিটার ক্ষেত্রে কিন্তু শাটার স্পিড আমি যদি 1/150 রাখি তাও কিন্তু মোটামুটি হয়ে যাবে, মানে স্টেবল থাকবে, যেহেতু এটা বলা যায় যে 300-র থেকে অনেক কম। সো যেহেতু আমি 300 mm এর সেটিংসটার কথা বলছিলাম, তো 300 mm যদি রাখা হয় তখন কিন্তু 1/200 বা 250 সেকেন্ডে ছবিটা তুললে কিন্তু চাঁদের ক্ষেত্রে স্টেবল ছবি পাওয়া সম্ভব। বাট 190 mm যেহেতু রেখেছেন, তখন সেই ক্ষেত্রে শাটার স্পিডটা আমি আরেকটু স্লো করতে পারি, এবং সেটার বেনিফিটটা হচ্ছে আমি আইএসও তখন আরেকটু লো করতে পারবো এবং লাইটিংটাও ভালো পাবো, এবং লাইটিং ভালো পাওয়ার ফলে আমি কিন্তু অ্যাপারচার ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দিতে পারছি, এবং অ্যাপারচার ভ্যালু বাড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে আমার ডেপথ অফ ফিল্ডটা বেড়ে যাচ্ছে, এবং আলটিমেটলি ফোকাস এরিয়াটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে আমার চাঁদের অলমোস্ট সবগুলো জায়গাতেই ফোকাসটা আমার থাকতেছে। সো এখানে হচ্ছে শাটার স্পিড 1/150-200 এরকম, মানে এটা ডিপেন্ড করতেছে টোটালি ফোকাল লেন্থের উপর। শাটার স্পিড অলওয়েজ ডিপেন্ড করতেছে ফোকাল লেন্থের উপর। ফোকাল লেন্থ যদি আমি হাইয়েস্ট 300 রাখি, তাহলে শাটার স্পিড আমাকে 1/200-250 এটা হচ্ছে আমি রাখবো। এর বেশি গেলে আমার যেটা লস হবে সেটা হচ্ছে আমার ছবি থেকে লাইট কমে যাচ্ছে। আর যদি এর কম
কমে যায় তখন হচ্ছে আমি স্টেবল ফোকাসটা পাচ্ছি না, আমার হচ্ছে ফোকাস সরে যাচ্ছে, আমার তখন একটা ব্লারি ইফেক্ট বা ট্রেইল যেটাই বলুন না কেন সেটা আমার ছবিতে লক্ষণীয় হবে। সো এটা একটু মাথায় রাখবো। এবং এফ স্টপ 5-এ তোলা হয়েছে ছবিটা, বাট এখানে এফ স্টপ 5-এ কিন্তু চাঁদের ভিতরের যেই অংশগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু ফোকাসে আসবে না। সো দেখা গেছে আপনি ম্যানুয়ালি যে জায়গাটা ফোকাস করছেন শুধুমাত্র সেই জায়গাটাই ফোকাসের ভিতর থাকবে। সো যাদের ক্ষেত্রে F7 এবং অথবা এর থেকে বড় যতটুকু যাওয়া যায় F11 F13 পর্যন্ত আপনি এটা ট্রাই করবেন। আর ISO 400 তোলার কারণে কিন্তু ছবিটা হচ্ছে ডিজিটাল নয়েজ একটু বেশি দেখা যাচ্ছে। সো নয়েজটা কমানোর জন্য কিন্তু ISO 200 রাখা যেতে পারে। এবং যদিও ISO 200 রাখার কারণে হয়তো আপনার ছবিটা এই যে এরকম থাকবে, তখন কিন্তু আপনি যদি র মোডের ছবিটা তুলেন তখন কিন্তু আপনি এক্সপোজারটা এখান থেকে ইনক্রিজ করতে পারতেছেন, যার কারণে এত বেশি ডিজিটাল নয়েজ কিন্তু তখন ভিজিবল হবে না। হ্যাঁ, আর এডিটের ক্ষেত্রে তো আমি বলেছিলামই, সেটা হচ্ছে আপনি যদি এই যে দেখেন এখানে যেই একটা ব্লু অথবা গ্রিন কালারের একটা যেই ইফেক্ট দেখা যাচ্ছে, এই ইফেক্টটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমাটিক অ্যাবেরেশন। সো ক্রোমাটিক অ্যাবেরেশনটা রিমুভ করার জন্য এখানে কিন্তু একটা ডেডিকেটেড বাটনই দিয়ে রাখা আছে। সো আমি যখন এটাতে ক্লিক করব তখন কিন্তু আমার ওই অ্যাবেরেশনটা চলে যাবে। এখানে যে একটা কালার দেখা যায় এটা একটা ফেক কালার, এটা লেন্সের কারণে হয়। সো এই জিনিসটা কিন্তু তখন এই অপশনটা ক্লিক করার মাধ্যমে চলে যাচ্ছে। আর আদারওয়াইজ মন ফটোগ্রাফি কীভাবে এডিট করতে হয় এটা নিয়ে তো আমার একটা ক্লাসে ডিসকাস করাই আছে ডিটেলস। আশা করি যে ওই রকম ইনস্ট্রাকশন ফলো করে যদি আপনারা সেটিংসগুলো সেম রেখে যদি ছবিটা তোলেন তখন বেটার একটা রেজাল্ট আপনারা পাবেন। আর এটা হচ্ছে আরেকটা সম্ভবত এটা ফুল মুনের ছবি। ফুল মুনের ক্ষেত্রে এখানে আপনি 230 দিয়ে তুলেছেন। শাটার স্পিড বলা যায় মোটামুটি ঠিক আছে, বাট অ্যাপারচারটা আরেকটু ইনক্রিজ করলে কিন্তু ছবিটার শার্পনেস আরও ইনক্রিজ হবে। আর ISO 100 দিয়ে ছবিটা তোলা। সো এখানে সেটিংস মোটামুটি বলা যায় ঠিকই। আর এরকম আরও অনেকগুলো ছবি আমি দেখতে পাচ্ছি আপনার তোলা, যেগুলো হচ্ছে কি এক এক সেটিংসে তোলা ছবি অ্যাকচুয়ালি। বাট ওভারঅল যে আমি সেটিংসটার কথা বলেছি এবং শাটার স্পিড, ফোকাল লেংথ, এই বিষয়গুলো মাথায় রেখে আপনার যেই সেটিংসটা করা দরকার সেটা দিয়ে যদি ছবিটা তোলেন তখন কিন্তু ছবির ওভারঅল যেই আউটলুকটা সেটা আরও বেশি বেড়ে যাবে। এই যে এখানে ক্রোমাটিক অ্যাবেরেশনটা কিন্তু এই ছবির ক্ষেত্রে অনেক বেশি চলে এসেছে। সো আমি যখন এটাতে ক্লিক করব তখন কিন্তু খেয়াল করে দেখবেন। আচ্ছা, এটা এটা এখান থেকে রিমুভ হচ্ছে না, বাট এটা রিমুভ করার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে স্যাচুরেশন থেকে আপনার যেই কালারটা দরকার নেই সেই কালারটা কিন্তু আপনি স্যাচুরেশন থেকে রিমুভ করতে পারবেন। যেমন এখানে গ্রিনিশ একটা ভাব দেখা যাচ্ছে। সো আমি যদি গ্রিন স্যাচুরেশনটাকে একদম লোয়েস্ট করে দিই তখন কিন্তু এটা চলে যাবে, এবং ব্লু এর মতো একটা কালারও দেখা যাচ্ছে। সো আমি যদি এই তিনটাকে রিমুভ করে দিই তখন কিন্তু আর ক্রোমাটিক অ্যাবেরেশনটা এখানে ভিজিবল হচ্ছে না। সো এরকমভাবে অ্যাকচুয়ালি চাঁদের ছবি এডিটের বিষয়গুলোর উপর অ্যাকচুয়ালি আপনার ফাইনাল আউটপুটটা কেমন হবে সেটা অনেকটুকু ডিপেন্ড করতেছে। সো ওই ক্লাস থেকে সেটিংসগুলো আবার একটু দেখে নেবেন। যদি কোনো ইস্যুস ফেস হয় তখন হচ্ছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর এই ফ্যাক্টরগুলো নিয়ে তো আমি কথা বললামই। লাস্টে একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা মনে হয় আমারই একটা তোলা ছবি। এটা হচ্ছে এডিট পারপাসে আপনি হচ্ছে এডিট করে সম্ভবত আমাকে পাঠিয়েছেন। এখানে জি জি। যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা, এডিটটা কি মোবাইল দিয়ে করা নাকি ল্যাপটপে? এটা মোবাইলে করা। আচ্ছা আচ্ছা, মোবাইলে করা। যেহেতু র ফাইল এডিটের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি বড় স্ক্রিন একটু ইউজ করেন তখন তো সেটা একটা বেনিফিট অবশ্যই আছে। আপনি অনেক কিছু বুঝতে পারতেছেন এখান থেকে কতটুকু কি করা দরকার। আর মোবাইল স্ক্রিন ছোট থাকার কারণে একটু ইয়ে থাকে। বাট হ্যাঁ, এডিটটা ওভারঅল আমার কাছে মনে হয় যে আপনি যদি একদম বিগিনার হিসেবে থাকেন তখন সেই হিসেবে এডিটটা খুব ভালোই হয়েছে।
বাট এটা এডিটটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে প্র্যাকটিসের উপর আর কি। হ্যাঁ, আপনার প্র্যাকটিস যত বাড়াতে থাকবেন তত, বা আরেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিভিন্ন ফটোগ্রাফারদের ছবিগুলো দেখে তাদের কাছ থেকে বিভিন্ন আইডিয়া নেওয়া। এটার জন্য কিন্তু আমি 35 আওয়ার্সের একটা লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, গ্রুপে গেলেই পেয়ে যাবেন। ওখানে গেলে দেখবেন যে নাইট স্কাই ফটোগ্রাফির অনেক ধরনের ছবি তোলা আছে, এবং সেখান থেকেও কিন্তু আপনি চাইলে আইডিয়াও কালেক্ট করতে পারেন, এবং তারা কালারগুলো কিরকম রাখতেছে এটার থেকে অনেক কিছু শেখার আছে অ্যাকচুয়ালি। এবং আমি যদি একটা জিনিস দেখাই, আমার একটা ছবি এরকম ছিল। উম, এটা এটা একটা হচ্ছে ডাবল এক্সপোজার একটা ছবি ছিল, এই যে চাঁদের এবং হচ্ছে কি স্টার ট্রেলের। সো এই ছবিটা কিন্তু আমি অ্যাকচুয়ালি 35 আওয়ার্স থেকে আমি আইডিয়াটা নিয়েছিলাম। 35 আওয়ার্সের আপনি যদি ওদের ওয়েবসাইটে চলে যান তাহলে দেখতে পারবেন যে এখানে মানে নাইট স্কাই বা অন্যান্য অনেক জনরার অনেক ছবি আছে। মানে ছবি দেখে ছবি শেখাটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কাজে দেয়, যেটা হচ্ছে কি আমি প্রথম দিকে জানতাম না, বাট আমি যখন আস্তে আস্তে এই জিনিসগুলো নিয়ে দেখতে থাকি তখন কিন্তু আমি বুঝতে পেরেছি হ্যাঁ, ছবি দেখে হচ্ছে গিয়ে শেখার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। এবং এই যে আমি যদি এখানে ক্লিক করি, সরি এটা এখান থেকে আসতেছে না, নমিনেশনসে ক্লিক করলে এই যে এটা হচ্ছে এখন 10th এডিশনটা চলতেছে। আমি সম্ভবত 9th এডিশন থেকে একটা ছবি মনে হয় ওটা থেকে আমি আইডিয়া নিয়েছিলাম। এই যে ল্যান্ডস্কেপ নাইট যেটা আছে, এই যে ল্যান্ডস্কেপ নাইট, এটাতে যদি আপনারা চলে যান তখন কিন্তু লাস্ট যে ইয়াটা ছিল ওইটার ছবিগুলো এখানে আসবে। লাস্ট যে অ্যাওয়ার্ডটা ছিল এটা হচ্ছে 9th। সো এখান থেকে এই যে ছবিগুলো একটু লোড হচ্ছে। এই যে ম্যাথিউ ব্রাউন নামের ইউনাইটেড কিংডমের একজন ফটোগ্রাফার, সো ওনার একটা ছবি কিন্তু অনেক ইয়ে হয় 9th 35 আওয়ার্সে কিন্তু এটা হচ্ছে উইনার হিসেবে ছিল। সো এই ছবিটা থেকে আমি মোটামুটি একটা আইডিয়া পেয়েছিলাম যে এখানে উনি স্টার ট্রেলের সাথে মন ফটোগ্রাফিটার হচ্ছে একটা ডাবল এক্সপোজার ইউজ করেছেন, যদিও মন ফটোগ্রাফিটাকে তিনি হচ্ছে গিয়ে এইচডিআর ভার্সন এডিট করেছেন। সো এখানে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলোর সমন্বয়ে একটা ছবি তিনি তৈরি করেছিলেন, এবং এটা কিন্তু ছবিটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং ইউনিক। সো এটার কারণে কিন্তু অ্যাওয়ার্ডটা এই ছবিটার উনি পেয়েছেন। সো এই হচ্ছে গিয়ে আপনার ছবিগুলো নিয়ে আমি একটু ডিসকাস করলাম। আদার্স অন্য কেউ আর এখন পর্যন্ত আমার সাথে কোনো ছবি শেয়ার করেনি। সো হোপফুলি এই ক্লাস করার মাধ্যমে আপনারা যে আইডিয়াটা পাবেন এবং যে ইনস্ট্রাকশনগুলো পাচ্ছেন সেটা যদি ফলো করেন ভালোভাবে, তাহলে পরবর্তীতে যখনই এইসব ছবি তুলবেন তখন হয়তো বা এখন যেরকম তুলতেছেন এর থেকে বেটার আউটপুট পাবেন বলে আমি আশা করি আর কি। সো এইটা হচ্ছে গিয়ে ফারদিন ভাইয়ের ছবিগুলো ছিল, এবং আমি আরও কিছু ছবির ব্যাপারে একটু ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে এই যে স্টার ট্রেইল নিয়ে আজকে আমাদের কথা বলার জন্য আমি টপিক লিখে দিয়েছিলাম যে আজকের ক্লাসে হচ্ছে আমি স্টার ট্রেল নিয়ে আলোচনা করব। সো এই ট্রেলগুলো আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার যে জুম লেন্স আছে সেটা ব্যবহার করে এখানে অনেকগুলো ছবি তোলা। সো আমি যেটা করেছিলাম যে 300 mm এ নিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এই ছবিগুলো স্টার ফটোগ্রাফির যেই ইনস্ট্রাকশনটা আমি দিয়েছিলাম যে অ্যাপারচার একদম লো করে দিয়ে শাটার স্পিড হাইয়েস্ট একদম 30 সেকেন্ড করে দিয়ে আমি অনেকগুলো ছবি তুলি। এবং আমি যদি একটা ফোল্ডারে যাই তাহলে মনে হয় জিনিসটা দেখতে বেশি ইজি হবে। যেরকম আমি যে ফোল্ডারটাতে যাব সেখানে হচ্ছে এই যে এই ফোল্ডারটাতে, এখানে যদি একটু দেখেন তাহলে দেখবেন যে কোনো একটা ছবিতে ক্লিক করলাম, এই যে এখানে কিন্তু দেখেন 30 সেকেন্ড এক্সপোজার নিয়ে ছবিটা তোলা, এবং অ্যাপারচার হচ্ছে গিয়ে আমার যেহেতু জুম হচ্ছে 300 mm, 300 mm এ লোয়েস্ট অ্যাপারচার থাকে 5.6, আমার লেন্সটার ক্ষেত্রে এটাই ছিল। আর আইএসও হচ্ছে 800 দিয়ে আমি কিন্তু এরকম টাইপের অনেকগুলো ছবি তুলি পরপর একদম সিকোয়াল টাইপের, এবং পজিশনটাও সেম রেখে, ট্রাইপড কোনো মুভমেন্ট ছিল না, এবং সেম পজিশনে কিন্তু আমি যদি একটু পাশে যেতে থাকি তাহলে দেখবেন যে
স্টারের মুভমেন্টগুলো কিন্তু এখান থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে। সো এখানে আমি অলমোস্ট প্রায় 40-50টার মতো ছবি তুলে নিয়ে সেটা হচ্ছে গিয়ে আমি এডিট এডিট করার পরবর্তীতে সম্ভবত ওই ছবিটা এখানে আছে কিনা আমাকে দেখতে হবে। এই যে এরকম টাইপ একটা আউটপুট চলে আসে, একদম অনেকগুলো ছবি যখন আমি একসাথে স্ট্যাক করে নিই তখন এরকম একটা আউটপুট আসে, এবং এই আউটপুটটা থেকে হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে কিন্তু এই যে এরকম ধরনের রেজাল্টটা নিয়ে আসে। এটা এখানে ফটোশপে আরও কিছু কাজ আছে, যেরকম এখানে যে গ্যাপগুলো থাকে এই গ্যাপগুলো ফিল করার জন্য ফটোশপের কিছু সেটিংস আমাকে ইউজ করতে হয়। সো আলটিমেটলি হচ্ছে গিয়ে যাদের জুম লেন্স আমরা ইউজ করতেছি ডিএসএলআরে তারা কিন্তু চাইলে এই ধরনের ছবি কিন্তু খুব ইজিলি ট্রেলগুলো আমরা ক্যাপচার করতে পারি। এবং এটার এই ছবিটার একটা মজা আছে, সেটা হচ্ছে এক একটা ট্রেল দেখবেন এক এক কালারে, কজ এক একটা স্টারের থেকে এক এক রকম কালার রিফ্লেক্ট হচ্ছে। সো এটা এই ছবিটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এক একটা তারার এক এক কালারের কারণে এক এক রকম দাগ দেখা যায় আর কি, এক এক কালারের দাগ দেখা যায়। সো এটা একটা ভেরিয়েশন নিয়ে আসে ছবিটাতে। সো এই জিনিসটা অনেকে তুলে, বাট এটা অত আহামরি টাইপ কোনো ছবি না, বাট এটা চাইলে আপনারা তুলে দেখতে পারেন আর কি কিরকম লাগে। আর যারা মোবাইল ফটোগ্রাফি করতেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চাইলে এই ধরনের ছবি তুলতে পারেন, বাট যেহেতু মোবাইলের ক্ষেত্রে লেন্সটা অতটা জুম না এবং হচ্ছে ওয়াইড একটা লেন্স, তো ওয়াইড একটা লেন্সের ক্ষেত্রে কিন্তু যেটা বেনিফিট সেটা হচ্ছে আপনি যদি স্টার ট্রেল ছবি তুলতে চান তখন কিন্তু আপনার তারার মুভমেন্টগুলো এত যেমন এখানে এক একটা ছবিতে আমি যদি দেখাই যে আমি যদি একটু জুম করি তাহলে, আচ্ছা জুম করার পর দেখা যাচ্ছে যে এত অনেক বড় একটা ট্রেল দেখা যাচ্ছে। এটা জুম লেন্স ইউজ করার কারণে কারণ আমি যখন জুমটা ইউজ করতেছি তখন কিন্তু তারাটা আমার ফ্রেমের মধ্যে অনেক তাড়াতাড়ি মুভ করতেছে, বাট আমি যখন একটা ওয়াইড লেন্স ইউজ করবো তখন হয়তো বা এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত এটা আসবে, ঠিক আছে, এর বেশি আসবে না, কারণ আমার লেন্সটা অনেক ওয়াইড। তো এটার মুভমেন্টটা আমার ফ্রেমে কিন্তু খুব স্লোলি দেখা যাবে। সো যারা হচ্ছে গিয়ে মোবাইল ফটোগ্রাফি করেন তারা কিন্তু এ ধরনের ট্রেল অ্যাকচুয়ালি পাবেন না। আপনারা যেটা পাবেন আপনাদের মোবাইল ফটোগ্রাফির কিন্তু স্টার ট্রেলগুলো আরও বেশি সুন্দর হয়, কজ হচ্ছে তারা কিন্তু মোবাইল লিখে আমি যদি তারা কিন্তু ওয়াইড লেন্স ইউজ করার কারণে এখানে অনেক বেশি তারাকে ফ্রেমের ভিতরে ইনক্লুড করতে পারে। সো এই যে আমি যদি কোনো একটা ছবির ভেতরে ক্লিক করে দিচ্ছি, আপনারা যদি মোবাইল থেকে কখনো ট্রাই করেন তখন কিন্তু এই ধরনের ট্রেল দেখতে পারবেন। হ্যাঁ, এবং এটা হচ্ছে কোনো একটা পোল, হয়তো বা নর্থ পোল অথবা সাউথ পোল। সো মোবাইল ফটোগ্রাফি যারা করেন তারা কিন্তু এরকম পুরো পোলের একটা ছবি পেয়ে যাচ্ছেন, যেখানে আমি যখন ছবিটা তুলতেছি তখন কিন্তু জাস্ট এটার ছোট একটা পোর্শন একদম জুম করার পরবর্তীতে যেই লাইনটা একদম লম্বা দেখা যাচ্ছে, এখানে কিন্তু এটা যে একটা সার্কুলার লাইন, এটা কিন্তু এই ছবিটা দেখে বোঝার কোনো উপায় নেই, কারণ প্রত্যেকটা দাগ কিন্তু একদম স্ট্রেট লাইন দেখা যাচ্ছে। সো এই ছবিটা যখন অনেক বেশি জুম আউট হয়, অনেকগুলো জায়গা নিয়ে ছবিটা হবে, তখন কিন্তু এটা একটা অ্যাকচুয়ালি ট্রেইলের মতো দেখা যাবে। সো এই হচ্ছে টোটাল বিষয়। এবং আপনাদের সাথে এটা আমি শেয়ার করেছিলাম কিনা আমার খেয়াল নেই। সো একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে এটা আপনি কিভাবে পজিশনটা অ্যাকচুয়ালি দেখবেন যে স্টেলারিয়াম, আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি, এটার অ্যাপও অ্যাভেলেবল আছে, আর গ্রুপে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে আপনারা ডাউনলোড করে স্টেলারের অ্যাপটা অ্যাক্সেস করতে পারবেন। আমি এখানে যদি ল্যান্ডস্কেপটা আমি রিমুভ করে দিই, আর অ্যাটমসফিয়ারও আমি আপাতত রিমুভ করে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। আমি যদি এখানে ইকুয়েটোরিয়াল গ্রিডটা অন করে দিই তখনই কিন্তু আমি দেখতে পাবো এই যে এটা হচ্ছে নর্থ সাইডের নর্থ, যে আমার উত্তর দিকের যে আকাশটা থাকবে সেটার একটু উপরের দিকে যদি আমি একটু ইয়ে করে ছবিটা তুলি তখন কিন্তু এখানে আমার নর্থ পোল যেটাকে বলা হয় হচ্ছে আর কি, নর্থ পোলটা কিন্তু আমি দেখতে পাবো। এবং এর ঠিক অপোজিট সাইডে সেটা হচ্ছে সাউথের নিচের দিকে কিন্তু
অ্যাকচুয়ালি সাউথ পোলটা থাকে এবং আমাদের মিল্কি ওয়ের অবস্থানটা কিন্তু সাউথ দক্ষিণ থেকে পশ্চিম আকাশের মাঝামাঝি দিকে এই সময়টাতে অবস্থান করতেছে। সো সাউথের নিচের দিকে থাকার কারণে আমি যদি এখন ল্যান্ডস্কেপটা অন করে দিই তখন কিন্তু আপনারা আর এই যে সাউথ পোল যেটা আর কি সেটা কিন্তু আর ভিজিবল থাকে না। হ্যাঁ, সো সাউথ পোলে কিন্তু আমরা এরকম টাইপের যে স্টার ট্রেলগুলো আছে এই এই ছবিটা কিন্তু আমাদের দেশ থেকে সাউথ পোলে তোলা পসিবল না। আমাদের হচ্ছে নর্থ পোল থেকে ছবিটা তুলতে হয়। সো এই যে নর্থে যদি আমি যাই তখন কিন্তু দেখবেন ল্যান্ডস্কেপের অনেক উপরে এটার অবস্থান। সো আমি যদি একটু জুম করি, সাপোজ আপনি মোবাইল ফটোগ্রাফি করতেছেন তখন কিন্তু আপনি বলা যায় যে এটা তো অনেক বেশি ওয়াইড, আপনি হয়তো এরকম টাইপের একটা ইয়ে পাবেন আর কি। হ্যাঁ, এরকম একটা ফ্রেম পাবেন। সো এই ফ্রেমের ভিতরে আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন যে পোলারের আশেপাশে কিন্তু অনেকগুলো স্টারস আছে। সো এরকম একটা ডার্ক লোকেশন যদি আপনারা বের করতে পারেন যেখানে আপনার অবস্থান থেকে নর্থ দিকে হচ্ছে গিয়ে খুব ডার্ক একটা এরিয়া থাকবে এবং স্টারসের ভিজিবিলিটি খুব বেশি থাকে, তখন কিন্তু আপনারা চাইলেই এই যে দেখেন আমি যদি সময়ের সাথে সাথে এটা মুভ করি তাহলে কিন্তু আপনারা তারার মুভমেন্টটা দেখতে পারবেন। সো নর্থ পোলে হচ্ছে গিয়ে অনেক ধরনের তারা আছে, বাট এখানের বেনিফিটটা হচ্ছে গিয়ে মানে আপনি যদি স্টার ট্রেল তুলতে চান ওইরকম এই যে এরকম টাইপের ছবি যদি আপনি তুলতে চান তখন কিন্তু আপনাকে নর্থ পোলটা সিলেক্ট করতে হবে। এটার আরেকটা রিজন হচ্ছে গিয়ে আপনি যদি সাউথ পোলে তো এমনিতেও আপনি এটার অ্যাক্সেসটা পাচ্ছেন না, কজ এটা হচ্ছে ল্যান্ডস্কেপের থেকে নিচে হরাইজন্টাল লাইন থেকে এটা নিচে হওয়ার কারণে কিন্তু আপনি ফুল একটা রিং এর ছবি কিন্তু আপনি পাচ্ছেন না। সো এটার একটা দিক, আরেকটা দিক হচ্ছে গিয়ে আপনার সাউথে কিন্তু মিল্কি ওয়ে অলরেডি আছে। সো আপনি এখানে যদি স্টার ট্রেল তুলতেও চান তখন কিন্তু মিল্কি ওয়ের কোরটা থাকার কারণে কিন্তু আপনার ছবিটা অত ভালো আসবে না। এটা এরকম একটা ছবির এক্সাম্পল আমার আছে, এটা একটু পর দেখাচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে নর্থ পোলের উপরের দিকে যদি আপনার পোলটা অ্যাপ থেকে ইয়ে করতে পারেন তখন ট্র্যাক করতে পারেন তখন কিন্তু আপনি এই যে আপনি ধরেন যে এখানে সন্ধ্যার পর থেকে শুরু করে বেশিক্ষণ না, আপনি যদি একটা রিং যদি কমপ্লিট করতে চান তখন কিন্তু আপনাকে 3 থেকে 4 ঘন্টার মতো যদি ছবি তোলেন তখন কিন্তু এরকম টাইপের আপনি রিং এর মতো একটা ইয়ে পাবেন। বাট পুরোটা রিং অ্যাকচুয়ালি কমপ্লিট করা পসিবল হয় না, কজ হচ্ছে আপনি দেখেন আমি যদি এখান থেকে রিংটা ঘুরায় একদম সন্ধ্যার পরপর থেকে সময় থেকে এই এই তারাটাকে যদি আমি একটু ট্র্যাক করার চেষ্টা করি, সো এটা কিন্তু ঘোরানোর সাথে সাথে একদম ভোরবেলার আগ পর্যন্ত কিন্তু এটা জাস্ট হাফ ওয়ে এখানে ছিল, এখান থেকে কিন্তু এই পজিশনে গিয়েছে। সো সারা রাত ধরে ছবি তুললে কিন্তু জাস্ট হাফ ওয়ে পর্যন্ত অ্যাকচুয়ালি ক্যাপচার করা যায়, ফুল কিন্তু ক্যাপচার করা পসিবল হয় না। সো ফুল অ্যাকচুয়ালি দরকার হয় না, বাট আপনি যদি 3 থেকে 4 ঘন্টা দিয়ে ছবিটা তোলেন তখন কিন্তু এরকম অনেকগুলো তারার মুভমেন্ট কিন্তু আপনার ফ্রেমে আসবে। সো এটা হচ্ছে কি একটা বিষয়। আর এখানে হচ্ছে কি অনেকগুলো ছবি তুলতে হয়, যেমন আপনি 32 সেকেন্ড করে মিনিমাম 200-300 ছবি তুললে তখন কিন্তু আপনার হচ্ছে এরকম একটা রেজাল্টে আপনি নিয়ে আসতে পারবেন। সো যেহেতু আমি এখন পর্যন্ত আমার এরিয়া থেকে নর্থ পোলে প্রচুর লাইট পলিউশন থাকে আর আমার হচ্ছে সাউথ স্কাইটা হচ্ছে আমার ক্লিয়ার থাকে, যার কারণে আমি সাউথে মিল্কি ওয়ে ছবি তুলে এবং ওখানে আদার্স যেসব স্টার্স আছে এই স্টার্সগুলোর ছবি আমার তোলা হয়। বাট নর্থ পোলে অ্যাকচুয়ালি আমার এখান থেকে তোলা পসিবল না, বাট অন্য কোনো লোকেশন থেকে যদি আমি যাই তখন অবশ্যই আমি হচ্ছে গিয়ে স্টার ট্রেল তোলার ট্রাই করবো। এটা আমার কাছে মানে মনে হয় অ্যাস্ট্রো ফটোগ্রাফির ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ছবির ফ্রেম আমি বলতে পারি, যে ফুল একটা রিং হচ্ছে গিয়ে দেখা যায় একটা ছবিতে। বাট এই ছবিটার পিছনে অনেক এফোর্ট দিতে হয়, বাট আলটিমেট রেজাল্টটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। আর এর সাথে যদি আপনি কোনো সাবজেক্ট অ্যাড করে দিতে পারেন তাহলে তো ছবির ইয়েটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। সো এটা হচ্ছে স্টার ট্রেল ছবিটা নিয়ে আমি আরেকটা একজন ইউটিউবার যিনি খুব ইজিলি এটাকে ডেসক্রাইব করেছেন ওনার একটা ভিডিও নিয়ে আমি একটু ডিসকাস করব এখনই। সো স্টেলারাম অ্যাপটা দিয়ে আপনারা হচ্ছে এভাবে লোকেট করতে পারেন। আর যেটা বলছিলাম যে সাউথ স্কাই হচ্ছে কি কেন স্টার ট্রেল আপনি যদি ট্রাই করেন তাও ছবিটা আসলে ভালো আসবে না, এটার একটা এক্সাম্পল হচ্ছে এই ছবিটা হচ্ছে কি আমি আমার জুম লেন্স দিয়েই ট্রাই করা, বাট এই যে দেখেন আপনি হচ্ছে কি
গিয়ে এখানে তারার মুভমেন্টগুলো ছবিতে দেখা যাচ্ছে ঠিক আছে, বাট এখানে ট্রেইলটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে হচ্ছে পিছনে যেই পিছনে না মানে অ্যাকচুয়ালি এগুলোর সাথেই মিল্কি ওয়ের যে কোরটা এখানে মানে তারার ঘনত্বটা এত বেশি যে হচ্ছে গিয়ে এটাকে আসলে একটা সিম্পল একটা লাইন হিসেবে ছবিতে আনা যায় না। এটা হচ্ছে গিয়ে অনেকগুলো তারার কনসেন্ট্রেশন থাকার কারণে এটা একটা লাল এবং বেগুনি কালারের কমলা কালারের মধ্যে একটা সংমিশ্রণ দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু আলটিমেটলি আপনি যদি স্টার্টেলের এই পার্টগুলোর কথা চিন্তা করেন এইগুলার তুলনায় কিন্তু এই জায়গাটা অনেক বেশি কালারফুল দেখাচ্ছে। এবং স্টার ট্রেইলের আমি যদি এই ছবিটাকে স্টার ট্রেইল হিসেবে কাউন্ট করি তাতে কিন্তু এই মাঝখানের অংশটুকু অ্যাকচুয়ালি আমার ছবিটাকে নষ্ট করে দিচ্ছে। সো মিল্কি ওয়ের কোর যেখানে থাকবে সেখানে কিন্তু আপনি স্টার ট্রেইল ছবিটা তুললে ছবিটার অ্যাকচুয়াল কোয়ালিটি সুন্দর হবে না, মানে দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগবে না আর কি। সো নর্থ পোলে কিন্তু আপনি দেখবেন যে এখানে খুব সুন্দরভাবে আপনি স্টার ট্রেল তুলতে পারবেন, এবং এখানে কিন্তু মিল্কি ওয়ে কোরের কোনো বাধাপ্রাপ্ত আপনি হবেন না। এটা হচ্ছে গিয়ে মূল আলোচনা। আর আমি যদি এই ভিডিওটা একটু অন করি তাহলে আমি জাস্ট প্রসিডিউরটা বলে দিচ্ছি, কজ আমি এখনো পর্যন্ত এটা ট্রাই করিনি, বাট আমি জানি যে ছবিটা কিভাবে তুলতে হয়, সেই হিসেবে আপনাদের সাথে এই ভিডিওতে এটা শেয়ার করা। সো আমি যদি একটু ভিডিওটা বড় করি তাহলে হচ্ছে এখানে ডিটেলসটা সবটা আলোচনা করা আছে। সো এটা নিয়ে আমি একটু বলবো যে এখানে কি কি অ্যাকচুয়ালি আপনার দরকার হবে। ভিডিও ডিটেলসটাও আমি লিঙ্কটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। ফুল স্ক্রিন হচ্ছে না কেন? আচ্ছা, এই ছবিগুলো তোলার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফোনে তোলার ক্ষেত্রে কিন্তু একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে ইন্টারভালোমিটার নামে একটা টুলস আছে। এই টুলসটা কিন্তু ফোনের অ্যাপ থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটা নিয়ে আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমরা যখন ডিএসএলআর দিয়ে স্টার্স ফটোগ্রাফি একটানা অনেকগুলো তুলতে থাকে তখন কিন্তু আমাদের বারবার শাটার ক্লিক করা লাগে, এবং শাটার ক্লিক করার কারণে কিন্তু দেখা যায় ক্যামেরা একটু মুভমেন্ট হতে পারে, এবং এই মুভমেন্টটা কারণে কিন্তু আমি যদি 3-4 ঘন্টা ধরে অনেকগুলা ফ্রেম তুলি তখন কিন্তু আমার দেখা যাবে যে প্রথম ফ্রেমটা যে পজিশন থেকে তোলা সেই পজিশন থেকে হচ্ছে গিয়ে শাটার বারবার ক্লিক করার কারণে একদম লাস্টের ছবিটা অন্য কোনো পজিশন অ্যাঙ্গেলে চলে গেছে। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য একটা ডিভাইস পাওয়া যায়। এই ডিভাইসটাকে বলা হয় হচ্ছে ইন্টারভালোমিটার। সো এই ইন্টারভালোমিটারটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আপনার ক্যামেরার সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পরবর্তীতে আপনি এখানে সব কিছু দিয়ে দিতে পারবেন যে আপনার কয়টা শট দরকার, এবং প্রতিটা শটের মাঝখানে কিন্তু একটা ইন্টারভাল দিতে হয় ক্যামেরাকে। কজ আপনি যে ছবিটা তুলছেন এই ছবিটা সাপোজ আপনি 20 সেকেন্ড বা 10 সেকেন্ড ধরে একটা ছবি তুলতেছেন, এই ছবিটা কিন্তু সেভ হওয়ার জন্য একটা সময় কিন্তু ক্যামেরাকে দিতে হয়, 1-2 সেকেন্ডের মতো একটা সময় দিতে হয়। এই সময়টা আপনি এখানে উল্লেখ করে দিবেন, এবং ছবি কতটা ফ্রেম তুলবে সে 100টা 200টা 500টা এরকম আপনি এখানে লিখে দিবেন, এবং সেই অনুযায়ী ব্যাটারি যতক্ষণ পর্যন্ত আছে সে কিন্তু ছবি তুলতেই থাকবে, এবং আপনার ফ্রেমের পজিশনও একদম ওকে থাকবে, বারবার শাটারে ক্লিক করার কোনো ঝামেলা থাকবে না। সো আপনি কিন্তু এটা যদি এই ডিভাইসটা কানেক্ট করার পর যদি অন করে দেন তখন কিন্তু 2-3 ঘন্টা ধরে আপনার আর ক্যামেরার আশেপাশেই থাকা লাগবে না, সে নিজেই আপনার ছবিগুলো সব কিন্তু তুলে দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে কি ইন্টারভ্যালোমিটারের একটা সুবিধা। যারা হচ্ছে কি স্টার ট্রেল মেইনলি ছবি তুলে বা হচ্ছে মিল্কি ওয়ের অনেকগুলো ফ্রেম যারা তুলে, সো তারা কিন্তু এই ডিভাইসটা অনেক বেশি ইউজ করে, এবং এটা একটা ইউজফুল ডিভাইস। আর দামি যেসব ডিএসএলআর ক্যামেরা আছে সেগুলোতে বিল্ট ইন ইন্টারভালোমিটার অপশনটা থেকে যায়। সো ওখান থেকে কিন্তু ইজিলি হচ্ছে কি যেগুলো অ্যাস্ট্রো মডিফাইড ক্যামেরা বলি আর কি আমরা, সো ওই ক্যামেরাগুলোতে কিন্তু অটোমেটিক বিল্ট ইন থাকে। তো ওখান থেকে আমি হচ্ছে অপশনটা সিলেক্ট করে দিতে পারি। আর যারা মোবাইলে ইউজ করতেছে তাদের একটা সুবিধা হচ্ছে গিয়ে আমি যদি একটু
প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাওয়ার পর এখানে ইন্টারভ্যালোমিটার নামে একটা অ্যাপ আছে। সো এই অ্যাপটাও কিন্তু আপনার ওই ডিভাইসটার মতোই কাজ করবে। যেমন এই যে ইন্টারভ্যালোমিটার নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা যদি আমি চাই, এটা এখানে পেইড ভার্সন দেখাচ্ছে, বাট গুগলে সার্চ করলে এটার ফ্রি একটা ভার্সন আপনি পেয়ে যাবেন। সো এটা থেকে কিন্তু যেটা আপনি করতে পারেন যে আপনার ক্যামেরার যে প্রো মোডটা আছে, সেই প্রো মোডটাতে কিন্তু আপনি ওরা একটা এই অ্যাপটা আপনি যখন ওপেন করবেন তখন ওরা একটা বাটন দিয়ে দেবে। এই বাটনটা আপনি যদি আপনার শাটার যেখান থেকে ক্লিক করেন, অ্যাকচুয়ালি ছবিটা তুলেন, যে অপশনটা থেকে সাদা একটা বাটনের মতো থাকে, ওই বাটনটার উপরে ওদের বাটনটা যদি আপনি প্রেস করে দেন, তখন কিন্তু সেই বাটনটা একটা নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক প্রেস হতে থাকবে এবং আপনাকে কিছুই করতে হবে না। জাস্ট ট্রাইপডে মোবাইলটা বসে আপনি যদি এটা সেট করে দেন, এবং এখানে আপনি চাইলে নাম্বার অফ শর্টস, কতটা শর্টস আপনার দরকার সেটা, এবং ইন্টারভাল কত, মানে ওই ইন্টারভালোমিটার হচ্ছে গিয়ে ডিভাইসটাতে আপনি যে সেটিংসগুলো করতেছেন সেই সেম সেটিংসটাই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর আপনি যখন ওকে করে দিবেন তখন কিন্তু সে অটোমেটিক ছবিটা তুলতে থাকবে। সো এটাই হচ্ছে এই ভিডিওটাতে অ্যাকচুয়ালি ডিসকাস করা আছে যে কিভাবে এই জিনিসটা করা হয়। এই যে এখানে হচ্ছে গিয়ে আমরা যদি একটু ফরওয়ার্ড করি, তখন এই যে ইন্টারভ্যালোমিটার অ্যাপটা অন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এবং এখান থেকে কিন্তু আপনাকে হচ্ছে কি এই যে ক্যামেরা, আপনার যে ডিফল্ট যে ক্যামেরা, সেই ক্যামেরাটা আপনাকে সেট করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো ক্যামেরাটা সিলেক্ট করার পর কিন্তু এখানে চলে আসছে, এবং আপনি যখন ক্যামেরাতে ওপেন করবেন তখন কিন্তু এটা এরকম ছোট হয়ে আপনার স্ক্রিনের মধ্যে দেখাবে, এবং এই যে এখানে যে বাটনটা, এই বাটনটা আপনি যখন এটাতে প্রেস করবেন তখনই আপনার ক্যামেরাতে কিন্তু এই বাটনটা চলে আসবে এবং আপনাকে এটা প্লেস করে নিতে হবে। আর এই যে ইনপুট নাম্বার অফ ইমেজেস আছে, এখানে আপনি চাইলে যতগুলো ছবি দরকার আপনার সেই ছবির সংখ্যা লিখে ওকে করে দিলে আপনার কিন্তু এই যে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ইন্টারভাল, যে প্রতিটা ছবির মাঝে কীরকম সময় হচ্ছে গিয়ে আপনি রাখবেন, সেই ইন্টারভালটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন। আর টাইমারের অপশন এখানে দেওয়া আছে। সো এখান থেকে যদি আপনি স্টার্টে ক্লিক করেন তখন কিন্তু এই যে এখানে যেমন সে হচ্ছে 300টা ফ্রেমের জন্য এখানে সিলেক্ট করেছে। সো স্টার্ট করার পর কিন্তু 300টা ছবি তোলার পর সেটা অটোমেটিক অফ হয়ে যাবে। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্টার্ট ইনফিনিটি। সো ইনফিনিটি যদি আপনি সিলেক্ট করেন তখন কিন্তু আর কোনো নির্দিষ্ট সংখ্যক ছবি সে তুলবে না, যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে স্টপ না করতেছেন ততক্ষণ পর্যন্ত সে ছবি তুলতে থাকবে। এবং এই ছবিগুলো যখন একটা নির্দিষ্ট সময় পর তোলা হবে তখন কিন্তু আপনার এখানে আরেকটা অ্যাপ আছে, সেটা হচ্ছে স্টার ট্রেলস, হ্যাঁ, অথবা লাইট ট্রেলস। এই দুইটা অ্যাপের যে কোনো একটা অ্যাপ দিয়ে কিন্তু আপনি ছবিগুলো সবগুলো জাস্ট ইম্পোর্ট করবেন অ্যাপটাতে। ইম্পোর্ট করার পর সে অটোমেটিক হচ্ছে গিয়ে আপনার স্টার ট্রেল যেটা আছে সেটা কিন্তু মানে সবগুলো ছবি অ্যাকচুয়ালি সে মার্চ করবে আর কি, স্ট্যাক করা যেটাকে বলে। স্ট্যাক করার পরবর্তীতে কিন্তু আপনার আলটিমেট যেই রেজাল্টটা সেটা কিন্তু এই যে দেখাবে, এখানে কিন্তু দেখাচ্ছে। সো এই যে আমি যেটা বলছিলাম যে স্টার ট্রেল তোলার ক্ষেত্রে সাউথ পোলটা আসলে সিলেক্ট করা উচিত না, যেমন সাউথ পোল সিলেক্ট করার কারণে কিন্তু এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে মিল্কি ওয়ের কোরটা কিন্তু ভিজিবল হচ্ছে, যেটার কারণে কিন্তু স্টার ট্রেলের সৌন্দর্যটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আপনারা করবেন না। যদি স্টার ট্রেল তুলতেই হয় তখন কিন্তু আপনারা নর্থ পোলটাকে সিলেক্ট করবেন, এবং যে লোকেশনে নর্থ পোলটা ক্লিয়ারলি ভিজিবল এরকম একটা লোকেশন থেকে আপনারা ছবিটা তুলবেন, তাহলে দেখবেন এরকম মিল্কের কোরটাও ভিজিবল হবে না, প্লাস আপনার হচ্ছে কি যেহেতু মোবাইলের লেন্সটা অনেক বেশি ওয়াইড থাকার কারণে কিন্তু আপনি অনেকগুলো রিংয়ের মতো যে ছবিগুলো আর কি সেরকম টাইপ ছবি কিন্তু স্টার ট্রেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সো হোপফুলি এরকম কোনো লোকেশনে যদি আপনি যান তাহলে
যেহেতু এখানে ইন্টারভালোমিটার যে ডিভাইসটা সেটা আপনার দরকার পড়ছে না, আপনি কিন্তু শুধুমাত্র অ্যাপের মাধ্যমে এই কাজটা করে ফেলতে পারছেন। সো ফোনে এনাফ চার্জ থাকলে এবং ওইরকম সিচুয়েশন যদি আপনি থাকেন তখন কিন্তু এই ছবিগুলো ট্রাই করে দেখতেই পারেন যে কীরকম আউটপুট আসে। সো এরকম যদি কখনো চেষ্টা করেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। বাট এমন না যে আপনাকে 300টা ছবি তুলতে হবে, আপনি যদি 50 থেকে 100টা ছবিও তুলেন তাও কিন্তু সুন্দর একটা ফ্রেম আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা একটু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটাই ছিল হচ্ছে গিয়ে স্টার ট্রেল। আর হচ্ছে আমি আরেকটা ছবি নিয়ে ডিসকাস করতে যাচ্ছিলাম। ছবিটা হচ্ছে আচ্ছা, ছবিতে যেহেতু রাতের আকাশে অ্যাকচুয়ালি খুব বেশি অবজেক্ট থাকে না, সো আপনারা চাইলে কিন্তু ছবিতে একটু ইন্টারেস্ট অ্যাড করার জন্য আপনি যেটা করতে পারেন যে যখন কোনো প্লেন উড়ে যাবে এই প্লেনটাকে আপনি কিন্তু আপনার ছবিতে চাইলে ইনক্লুড করতে পারেন, এবং এটা ইনক্লুড করার জন্য আপনাকে একটা অ্যাপ ইউজ করতে হবে। সেই অ্যাপটা হচ্ছে ফ্লাইট রাডার বলে এটাকে। হ্যাঁ, ফ্লাইট রাডার লিখে যদি আপনি প্লে স্টোরে সার্চ করেন তাহলে হ্যাঁ, এই যে এই অ্যাপটা যদি আপনি ইনস্টল করেন তখন কিন্তু একদম লাইভ আপনার লোকেশনে হচ্ছে গিয়ে কোন টাইমে কোন প্লেন উড়ে যাবে, আপনি যেখানে অবস্থান করতেছেন সেখানে আকাশে কোনো এরকম ঘন্টা দুয়েকের ভিতরে কোনো প্লেন উড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা ডিরেকশনও দেখাবে। এখান থেকে কিন্তু আপনি ইজিলি জানতে পারবেন যে আপনার লোকেশন থেকে কোনো এয়ারক্রাফটের মুভমেন্ট আছে কিনা। সো এটা যদি আপনি এখান থেকে কোনো একটা এয়ারক্রাফট পিক করতে পারেন যে হচ্ছে গিয়ে এটা হয়তো বা আধা ঘন্টা পর আপনার লোকেশন থেকে যাবে, এবং সেই এক্সাক্ট সময়টাতে যদি আপনি ছবিটা তুলতে পারেন তখন কিন্তু এই যে এরকম ধরনের ছবি আপনার ফ্রেমে ধরা পড়বে। সো এগুলো কিন্তু ছবি মানে রাতের আকাশে তারার ছবিটাকে আরেকটু বেশি হাইলাইট করে এবং মানে জিনিসগুলো সুন্দর লাগে। মানে একটা ছবিতে আপনি যত বেশি অবজেক্ট অ্যাড করতে পারবেন তত কিন্তু ছবিটার সৌন্দর্য বৃদ্ধি পাবে। সো এটা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। আর আরেকটা হচ্ছে আমি গতকালকে এই ছবিটা আপলোড দিয়েছিলাম। সো এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছে। সো এই ছবিটা হচ্ছে গিয়ে বেশ কিছুদিন আগে জুলাই মাসে তোলা ছবি। এখানে যে তারাটা দেখা যাচ্ছে অনেক বেশি ব্রাইট। এটা হচ্ছে বলা যায় যে আমাদের যে একটু আগে নর্থ পোল নিয়ে আলোচনা করেছিলাম, সেই নর্থ পোলের সম্ভবত সবচেয়ে ব্রাইটেস্ট স্টার এটা। সো অন্যান্য ডটগুলো কিন্তু স্টার, অ্যাকচুয়ালি এখানে সবগুলো ডট স্টার, বাট এটার ব্রাইটনেস অনেক বেশি কারণ এটা হচ্ছে গিয়ে নর্থ পোলের মানে ওয়ার্ল্ড থেকে আমাদের এই গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছাকাছি একটা স্টার। সো এই জন্য কিন্তু এটার ব্রাইটনেসটা অনেক বেশি থাকে আকাশে। সো এটা ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই স্টার ট্রেলের ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। স্টার ট্রেল করার জন্য তো আমি ম্যাক্সিমাম শাটার স্পিড ইউজ করব, বাট এরকম তারার ছবি, স্টেবল তারার ছবি তোলার ক্ষেত্রে কিন্তু আমাকে 500 রুল যেটা আছে সেটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। 500 রুল ফলো করে কিন্তু আমার আকাশ যদি এনাফ ক্লিয়ার থাকে, যদিও এখানে আকাশ ক্লিয়ার ছিল না, এখানে মেঘের একটা অবস্থান দেখা যাচ্ছে, বাট তাও ছবিটাতে কিন্তু মেঘের অবস্থানটা থাকার কারণে কিন্তু একটা ইন্টারেস্টিং অবজেক্ট হিসেবে কাজ করতেছে ছবিটাতে। সো এরকম ছবি তুলতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি এফোর্ট দিতে হয় না। আপনারা চাইলে খুব ইজিলি অ্যাপারচারটা লো করে তখন কিন্তু এরকম টাইপের ছবি আপনারা ইজিলি পাবেন। এবং এই তারাগুলোকে কিন্তু ইয়ে করার জন্য, ট্র্যাক করার জন্য আপনারা স্টেলারিয়াম যেই অ্যাপটার কথা বলেছিলাম সেই অ্যাপটা থেকে কিন্তু এই তারাগুলো ইজিলি আপনি এখান থেকে সেটার পাবেন। যেমন হচ্ছে গিয়ে এই যে ভেগা যে স্টারটা, এটার ছবি আমি হচ্ছে তুলেছিলাম। সো এটাতে যদি আমি ক্লিক করি তখন দেখতে পারবেন যে হচ্ছে গিয়ে এটা এই যে এটা হচ্ছে নর্দার্ন কনস্টেলেশন বলে, নর্দার্ন কনস্টেলেশনের সবচেয়ে ব্রাইটেস্ট স্টার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রাতের আকাশের মধ্যে যদি আমি দুইটা তারার কথা বলি সেইটার মধ্যে এটা হচ্ছে একটা যেটা মানে আমাদের গ্যালাক্সির না, বাট অনেক দূরের। এটা হচ্ছে গিয়ে অনেক অনেক বেশি আলো দেয়। আর আরেকটা তারা, আচ্ছা এটা যে নর্থ, এটাও আমি একটু দেখাই। সেটা হচ্ছে আপনারা যদি সরি এটা যদি অন করি
তাহলে এই যে নর্থের যে কনস্টেলেশনটা দেখা যাচ্ছে, এখানে দেখবেন ভেগাটা কিন্তু নর্থ যে পোলটা আছে সেই পোলটাকে ঘিরে কিন্তু এটার মুভমেন্টটা হয়ে থাকে। এই যে আমি যদি নর্থ পোলটা সময়ের সাথে সাথে ঘোরাই, তখন কিন্তু দেখবেন ভেগা অ্যাকচুয়ালি হচ্ছে নর্থ পোলের দিকে একটা স্টার, আর সাউথ পোলের দিকে আমি যদি যাই তাহলে হচ্ছে এখানে একটা স্টার আছে। স্টারটা এই যে সাইরিয়াস ও সিরিয়াস, এটার নামটা অ্যাকচুয়ালি আমি জানি না। এটা হচ্ছে গিয়ে এটা কিন্তু রাতের আকাশে খালি চোখে খুব ইজিলি ভিজিবল হয়। এটাও কিন্তু এটা কিন্তু আমাদের আকাশে দেখা সবচেয়ে ব্রাইটেস্ট স্টার। হ্যাঁ, যদি মানে সূর্যের কথা যদি বাদ দিই, সূর্য তো আমাদের পোলার সিস্টেমের, বাট এর বাইরের যদি হিসাব করি তাহলে কিন্তু রাতের আকাশের সবচেয়ে ব্রাইটেস্ট স্টার হচ্ছে সাইরিয়াস, যেটার হচ্ছে অবস্থানটা কিন্তু সাউথ পোলে। হ্যাঁ, সো এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের লোকেশন থেকে অ্যাক্সেস করতে পারেন। যেমন এখন যদি বলি, সেটা হচ্ছে গিয়ে এখন এটা দেখা যাবে না, এটা হচ্ছে হরাইজন্টাল লাইনের নিচে অবস্থান করতেছে এখন। বাট যেহেতু এটা সাউথ পোলের মধ্যে অবস্থান করতেছে, তো এটা কিন্তু রাত্রেবেলা মাঝে মধ্যেই ভিজিবল হয়, এবং আপনি রাতের আকাশে যে কয়টা তারা খালি চোখে খুব উজ্জ্বল দেখতে পান, এর মধ্যে সাইরিয়াস যেটা এটা একটা, আর হচ্ছে ভেগা যেটা ওই তারাটা আরেকটা আর কি। সো আপনি যদি স্পেসিফিক্যালি কোনো একটা স্টারের ছবি তুলতে চান, তাহলে বা প্ল্যানেটের ছবিও যদি তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসগুলো জানা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে কোনটার ছবি তুলবেন এবং সেটা সেই সময়ে আপনার লোকেশন অনুযায়ী কোন পজিশনে অবস্থান করবে। সো এটা কিন্তু আপনারা এই স্টেলারিয়াম অ্যাপ থেকে খুব ইজিলি সেটা অ্যাক্সেস নিতে পারেন। আর প্ল্যানেটের কথা তো বললাম, মার্স, স্যাটার্ন, জুপিটার তো হচ্ছে গিয়ে সবচেয়ে ব্রাইটেস্ট আর কি। আমাদের স্কাইয়ের মধ্যে যে প্ল্যানেটগুলো আছে সেগুলোর মধ্যে জুপিটারের ব্রাইটনেস অনেক বেশি, এবং হচ্ছে গিয়ে জুপিটার, ভ্যানাস এই দুইটারই ব্রাইটনেস অনেক বেশি থাকে। মাঝে মাঝে স্যাটার্ন ছবি খারাপ আসে না, আপনি যদি 300 mm দিয়ে ট্রাই করেন তাহলে স্যাটার্নের ছবিও মাঝে মাঝে তোলা সম্ভব হয়। যেমন আমার লেন্সটার অবস্থা খুব একটা ভালো না, এটা হচ্ছে গিয়ে আমার প্রচুর ফাঙ্গাস থাকার কারণে দেখা গেছে যে মানে ছবিতে অনেক ধরনের সমস্যা দেখা দেয় এবং স্পট দেখা যায়। সো এসবের মাঝেও কিন্তু আমি এরকম একটা স্যাটার্নের ছবি তুলতে সক্ষম হয়েছিলাম, এবং এই ছবিটা যখন তুলি তখন আমার অ্যাকচুয়ালি স্ট্যাকিং এর ব্যাপারে তেমন একটা আইডিয়া ছিল না, যার কারণে আমি একটা সিঙ্গেল এক্সপোজার জাস্ট নিয়েছিলাম। সো এটার যদি আমি অনেকগুলো এক্সপোজার নিয়ে আমি যদি স্ট্যাক করতাম, তখন কিন্তু রিংটা কিন্তু আরো সুন্দরভাবে ভিজিবল হতো। স্যাটার্নের যে একটা রিং আছে সেই রিংটা কিন্তু আরো সুন্দরভাবে ছবিতে আসতো, বাট আমি তখন জানতাম না। জাস্ট একটা সিঙ্গেল এক্সপোজার, এবং এটা অনেক জুম করার পর, মনে হয় 300% জুম করার পর এরকম একটা ফ্রেম আমি পেয়েছিলাম। সো এটা হচ্ছে স্যাটার্নের তোলা ছবি। এবং আরেকটা সম্ভবত তোলা ছবি ছিল, হ্যাঁ, চাঁদের সাথে এটা একটা কনস্টেলেশন ছিল। এটা হচ্ছে গিয়ে এই যে এটা সম্ভবত জুপিটার অর ভ্যানাস, আমার খেয়াল নেই। এটার তিনটা হচ্ছে গিয়ে উপগ্রহ ছিল। সো ওই তিনটা উপগ্রহ কিন্তু ছবিতে অ্যাকচুয়ালি আসছিল। যদিও ভ্যানাসের অ্যাকচুয়াল কালারটা এখানে দেখা যাচ্ছে না, অনেক বেশি ব্রাইট দেখা যাচ্ছে, বাট এর থেকে কম লাইট নিয়ে ছবি তুললে অ্যাকচুয়ালি ছবিটা ভিজিবল হয় না, যার কারণে আমি হচ্ছে গিয়ে আমার ক্যামেরা দিয়ে, লেন্স দিয়ে যতটুকু পসিবল এরকম ভিজিবল করার জন্য এরকম একটা ছবি আমি তুলেছিলাম। এখানে এটা হচ্ছে একটা ফ্রেম, আর চাঁদের ফ্রেমটা হচ্ছে আলাদা। সো দুইটা ছবি মার্চ করে এরকম একটা ভার্সন আমি একবার ক্রিয়েট করেছিলাম, এবং অ্যাকচুয়াল পজিশনটা অনেকটা এরকম ধরনের ছিল, যার কারণে আমি হচ্ছে চাঁদের সাথে এই ছবিগুলোকে অ্যাড করে দিয়ে একটা রিয়েলিস্টিক ভাইব ক্রিয়েট করার চেষ্টা করি। সো আপনারা চাইলে কিন্তু মানে প্ল্যানেট ফটোগ্রাফি কিন্তু 300 mm লেন্স দিয়ে করা পসিবল, এবং অনেকগুলো ছবি তুলে আপনাকে স্ট্যাকিং নিয়ে একটু যদি ইয়ে করেন, তখন কিন্তু ভালো ভালো ছবি আসবে। যদিও আমি এখন পর্যন্ত ট্রাই করিনি, বাট আমি এই প্রসিডিওরগুলো
জানি। সো এই প্রসিডিওর গুলা যদি কোনোদিন অ্যাপ্লাই করি তখন আমি অবশ্যই হচ্ছে গিয়ে শেয়ার করে দিব আপনাদের সাথে। আচ্ছা, রাশিদুল ইসলাম মাত্র জয়েন করলেন, যদিও ক্লাস প্রায় শেষের দিকে, বাট রেকর্ডেড ভার্সনটা থাকবে অবশ্যই, সমস্যা নেই। সো এটা, এবং মোবাইলে তারা এটা কিন্তু মোবাইল দিয়ে ছবি তোলা, এবং নিচে যথেষ্ট পরিমাণ লাইট দেখা যাচ্ছে, বাট আকাশ একদম ক্লিন থাকার কারণে কিন্তু স্টার্সকে ক্যাপচার করা পসিবল হয়েছিল, এবং এই ছবিটাতে খুব বেশি এডিটিং কিছুই করা হয়নি। সো আপনার আকাশটা কিন্তু ক্লিয়ার থাকা খুব বেশি ইম্পর্ট্যান্ট রাতের বেলা তারা ছবি তোলার ক্ষেত্রে। আর আরও কিছু টাইপ ছবি যদি আমি একটু যেমন একই পজিশনের অন্য দিনের একটা ছবি তোলা, এখানে কিন্তু মিল্কি ওয়ের কোরটা ছিল, বাট এটাও মোবাইল দিয়ে ছবি তোলা, বাট আকাশ কিন্তু যথেষ্ট ক্লিয়ার ছিল না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মেঘের অনেক উপস্থিতি দেখা যাচ্ছে। সো এই মেঘগুলো থাকার কারণে কিন্তু স্টার্সের ভিজিবিলিটিটা একটু কম ছিল, যার কারণে ওই ছবিটার মতো এটা আসেনি। অ্যান্ড চাইলে এরকম টাইপের ছবিও তুলতে পারেন, যে কোনো একটা রাতের বিল্ডিংয়ের ছবি তুলুন এবং চাঁদের বা তারার অন্য কোনো ছবি তুললে আপনার স্ট্যাকিং অপশনটাকে কিন্তু কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোফটোগ্রাফিতে অনেক কিছু করা সম্ভব। এবং আমি আপনাকে যে 35 অ্যাওয়ার্ডসের যেই লিঙ্কটা শেয়ার করেছিলাম, এখানে যদি আপনারা যান, যে যদি আপনার ছবিগুলো দেখেন, এখানে সবগুলো মানে অ্যাস্ট্রোফটোগ্রাফিতে কিন্তু অ্যাকচুয়ালি ইয়েটা অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, আপনারা যদি আমি যদি একটু ক্যাটাগরিতে চলে যাই, এখানে কিন্তু স্ট্যাকিং মানে ডাবল এক্সপোজার বলেন বা মাল্টিপল এক্সপোজার কিন্তু অ্যাস্ট্রোফটোগ্রাফিতে অ্যাকসেপ্টেবল, এবং অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, এটা কোনো সমস্যা না। যেমন আপনি অন্য কোনো ছবিতে কিন্তু ম্যানিপুলেশন কাউন্টেবল হবে না, কজ আপনি তো একটা ফ্রেম অ্যাকচুয়ালি তুলতেছেন না, ফ্রেমের ভিতরে অনেক আপনি যদি সাপোজ স্কাইটা একদিন সকালে তুললেন, আর ফরগ্রাউন্ডে আপনার যে অবজেক্টগুলো আছে বা আপনার যে মেইন সাবজেক্ট সেটা হচ্ছে গিয়ে অন্যদিন তুললেন, এবং দুইটা ছবি মার্চ করে দিয়ে একটা ছবি বানানোর চেষ্টা করলেন, তখন কিন্তু সেটা অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হয় না। বাট রাতের ছবি তোলা যেহেতু অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং অ্যাকচুয়াল পাইপটা ক্যামেরাতে নিয়ে আসার জন্য ওই রকম প্রযুক্তি এখনো পর্যন্ত আমাদের নাই। সো আমরা কিন্তু অনেক ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু রাতের ছবিগুলো তুলতে হয়। সো যেমন এই ধরনের ছবিগুলো কিন্তু আপনি একটা এক্সপোজারে কোনোভাবেই নিয়ে আসতে পারবেন না, আপনাকে অনেক ধরনের কাজ করতে হবে। যেমন হচ্ছে এখানে এই ছবিটার যদি স্পেসিফিক্যালি বলি, যে এখানে কিন্তু স্টার ট্রেল পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেকগুলো ছবি একসাথে মার্চ করে স্ট্যাক করে একটা ছবিতে নিয়ে আসা হয়েছে। আর ফোরগ্রাউন্ড যেটা দেখা যাচ্ছে যে একটা পাতা ছাড়া একটা গাছের মতো, সো এইটার ছবিটা কিন্তু আলাদাভাবে তোলা হয়েছে, এবং দুইটা ছবি কিন্তু একসাথে মার্চ করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু অ্যাওয়ার্ডের 3rd স্টেজ পর্যন্ত কিন্তু গিয়েছিল। সো অ্যাস্ট্রোফটোগ্রাফিতে আপনি যেই ছবিগুলোই দেখেন না কেন, কোনোটাই কিন্তু আপনি অ্যাকচুয়াল ছবি দেখছেন না, এখানে কিন্তু অনেক কাজ করা হয়েছে, এবং ম্যানিপুলেশন বলেন বা হচ্ছে গিয়ে মাল্টিপল এক্সপোজার যেটাই বলেন না কেন, এখানে অ্যাপ্লাই হয়। যেমন এই ধরনের ছবি কিন্তু সিঙ্গেল এক্সপোজারে কিন্তু আসবে না, কারণ এখানে ফোরগ্রাউন্ডে এক ধরনের সাবজেক্ট দেখতে পাচ্ছেন, আর ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম সেটিংস দিয়ে এই ধরনের ছবি তোলা সম্ভব না। ফোরগ্রাউন্ডে এক ধরনের সেটিংস অ্যাপ্লাই করা, এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্য ধরনের সেটিংস দিয়ে ছবিটা তোলা। সো দুইটা ছবি মার্চ করে দিয়ে একটা ফ্রেম করার চেষ্টা করা হয়েছে, এবং এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল, এবং অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয় আর কি দেখতে ছবিগুলো। মোবাইল ফটোগ্রাফি সেকশনে গেলেও আপনারা এরকম অনেক ধরনের ক্রিয়েটিভ শট দেখতে পারবেন, যেগুলো থেকে আপনারা অ্যাকচুয়ালি আইডিয়া নিতে পারেন, এবং ছবিটা কিভাবে তুলতে হয় আর স্ট্যাকিং প্রসেস তো আমি আপনাদের সাথে শেয়ার করলামই। সো হোপফুলি এরকম ধরনের ছবি আপনারা তোলার চেষ্টা করবেন।
এখানে যদি আরো কিছু ছবির ব্যাপারে একটু ডিসকাস করে, এখানে এইগুলোকে বলা হয় হচ্ছে উল্কা। হ্যাঁ, এইগুলাও কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে আকাশে বিভিন্ন পজিশনে কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা যায়। সো এই ছবিগুলো তুললেও কিন্তু অ্যাকচুয়ালি ছবিতে খুব সুন্দর একটা ভাইব ক্রিয়েট হয় আর কি। সো আমি কিন্তু একটা অক্টোবরের একটা ক্যালেন্ডার কিন্তু আপনাদের গ্রুপে অলরেডি আমি শেয়ার করেছি। সেখানে হচ্ছে গিয়ে কোন দিন কি ধরনের ইভেন্ট নাইট স্কাই আছে সেটা কিন্তু এখানে ডিসকাস করা আছে। যেমন আমি যদি একটু পোস্টার দিকে যাই, গত 2 দিন আগে আমি শেয়ার করেছিলাম। এই যে এখানে হচ্ছে অক্টোবরের মুনের যেই ইয়েটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে কোন দিন হচ্ছে ফুল মুন থাকবে, কোন দিন হাফ মুন অথবা নিউ মুন থাকবে, সেটা কিন্তু এই ক্যালেন্ডার থেকে আপনারা দেখতে পারবেন। আর এখানে যদি আমি চলে আসি, যেমন হচ্ছে গিয়ে অক্টোবর 1 তারিখে কিন্তু বেস্ট নাইট টু অবজার্ভ এটা বলা যাচ্ছে। এটা কেন বললো সেটা যদি আমি একটু স্টেলারিয়ামে গিয়ে একটু চেক করি যে অক্টোবর 1 তারিখ অ্যাকচুয়ালি আকাশের ব্যাপারে কেন এতটা ইয়ে বলা হয়েছে। যে এই যে আমি অক্টোবরের 1 তারিখে আসলাম, সো এখানে কিন্তু দেখবেন, আচ্ছা এখানে কিন্তু সন্ধ্যার পরপর যদি আপনি দক্ষিণ পশ্চিম দিকের আকাশটার দিকে একটু ফোকাস করেন, তখন কিন্তু দেখবেন যে ভ্যানাস যে ইয়েটা, আমাদের যে প্ল্যানেটটা, সেটা কিন্তু সেটার কারণে কিন্তু একটা লাইট পলিউশন এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ন্যাচারাল লাইট পলিউশন কিন্তু স্কাইটাতে বোঝা যাচ্ছে। সো ভ্যানাস যখনই রাতের আকাশে থাকবে না, তখন এরপর থেকে কিন্তু মোটামুটি বলা যায় ভালো একটা ভিজিবিলিটি থাকবে স্টার্সের। আর এটার আরেকটা রিজন হচ্ছে গিয়ে মুনের যে অবস্থানটা, এই যে মুন কিন্তু তখন থাকবে, যদি 1 তারিখের দিকে খেয়াল করি, অক্টোবর 1 তারিখে কিন্তু নিউ মুন থাকতেছে। তো নিউ মুন থাকার কারণে যেটা হচ্ছে গিয়ে মুনের কারণে যে লাইট পলিউশনটা, সেটার পরিমাণ আকাশে অনেক কম থাকবে। আর এক্সাক্ট যদি সন্ধ্যার পর থেকে আমি বলি, তাহলে কিন্তু মুন অলরেডি হচ্ছে কি আমাদের হরাইজন্টাল লাইনের নিচের দিকে থাকতেছে। সো এটার কারণে কিন্তু এটার কোনো লাইটের প্রভাব কিন্তু আমার রাতের আকাশের ভিতর পড়তেছে না। সো এটা কিন্তু 1 তারিখ কিন্তু খুব ভালো একটা সময় অ্যাস্ট্রোফটোগ্রাফি করার। আর তারপর যদি আমি খেয়াল করি, এটা হচ্ছে অ্যানুলার সোলার এক্লিপস। এটা হচ্ছে সূর্যগ্রহণ। 2 তারিখে একটা সূর্যগ্রহণ দেখা যাবে। সেটা হচ্ছে আমাদের আনফরচুনেটলি বাংলাদেশ থেকে এটা ভিজিবল হবে না। সেটা বাংলাদেশের অপোজিট যেই এরিয়াগুলো আছে, যেমন আমি যেটা দেখেছিলাম যে আর্জেন্টিনার থেকে সবচেয়ে ভালো নাকি এটা দেখা যাবে। সো এই সোলার এক্লিপসটা যখন হবে, তখন বাংলাদেশ থেকে এটা অ্যাকচুয়ালি ভিজিবল হবে না। আর 7 তারিখে একটা দেখা যাচ্ছে যে মেশিওর শাওয়ার। এই মেশিওর শাওয়ারটাই কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো। হ্যাঁ, সো এটা যদি আপনার স্টেলারিয়াম অ্যাপ দিয়ে সেদিন একটু দেখেন, তখন কিন্তু দেখবেন যে রাতের আকাশে কোন দিকে হচ্ছে গিয়ে এই মেশিওর শাওয়ারটা সবচেয়ে বেশি হচ্ছে। তখন যদি আপনি ওই অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলেন, তখন এরকম অনেকগুলো শাওয়ার কিন্তু আপনার একটা ছবিতে বা 2-3টা ফ্রেমে যদি আপনি স্ট্যাক করতে পারেন, তখন কিন্তু এরকম টাইপের ছবি ক্রিয়েট করা খুব বেশি ডিফিকাল্ট না অ্যাকচুয়ালি। আর যদি 12 তারিখের দিকে খেয়াল করেন, তখন কমেটের একটা ইয়ে দেখা যাচ্ছে, ক্লোজেস্ট অ্যাপ্রোচ। আচ্ছা, কমেটের ছবি যেটা, সেটা যদি আমি একটু এখানে দেখাই, কমেট ফটোগ্রাফি লিখলে এটা একটা বিদেশিদের কাছে খুব কমন টাইপের একটা ছবি, যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ফটোগ্রাফারদের খুব কমই আমি এরকম ছবি তুলতে দেখেছি। এটা হচ্ছে, এগুলোকে কমেট বলে। এই কমেটগুলো হচ্ছে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসলে তখন কিন্তু ছবিতে এই জিনিসগুলো ভিজিবল হয়। সো দেখা যায় যে এগুলো বাংলাদেশ থেকে খুব কম দেখা যায় আনফরচুনেটলি। বাট সম্ভবত আগামী মাসে একটা কমেটের অবস্থান দেখা যাবে। সেটা হচ্ছে অলরেডি বিদেশিরা এটা নিয়ে অনেক ছবি তুলতেছে। সেটার যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এটাকে বলা হচ্ছে, আপনি কিন্তু এখানে সার্চ করেও কোনো প্ল্যানেট বা স্টার্স, স্পেসিফিক কোনো স্টার্সের লোকেশন কিন্তু এখান থেকে ট্র্যাক করতে পারবেন। সো আমি যদি সি 2023, আচ্ছা এটা আসতেছে না।
2023 এটার অ্যাকচুয়াল নামটা যেন কি, এটাকে একটু দেখতে হবে। সি 2023 A3। স্টেলারাম ওয়েব ভার্সনটা অ্যাকচুয়ালি অ্যাপের থেকে অনেক স্লো কাজ করে। সো আমি রেকমেন্ড করবো যে আপনারা স্টেলারাম অ্যাপটা ইউজ করবেন। এখানে আমি জানি না এটা কেন আসছে না, বাট অ্যাপ থেকে কিন্তু খুব ইজিলি হয়। আপনি যদি সি 2023 লেখেন তাহলে A3 নামে যে ইয়েটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। এখানে আনফরচুনেটলি কমেন্টটা কেন আসতেছে না আমি জানি না, বাট আমি এটার একটা রেকর্ডিং ভার্সন গ্রুপে প্রোভাইড করার চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে এই যে তারিখটা দেখা যাচ্ছে, এই তারিখটার কাছাকাছি একটা সময়ে বাংলাদেশ থেকেও কিন্তু এটা ভিজিবল হবে। সো এরকম টাইপের ছবি কিন্তু আপনারা এক্সাক্ট সময় যদি তুলতে পারেন তাহলে কিন্তু এরকম ফ্রেম আপনারা নিয়ে আসতে পারবেন। সো এটার ডিটেলসটা আমি হচ্ছে ফোনের অ্যাপ থেকে রেকর্ডিং করে কোন সময় এটা দেখা যাবে এবং সেই সময়টা সহ আমি গ্রুপে পোস্ট করে দেব। তারপর 17 তারিখ যদি খেয়াল করেন তখন সুপার মুন আছে। এটাও একটা নাইট স্কাই ইভেন্টের মধ্যে পড়ে, যেহেতু রাতের আকাশের একটা অবজেক্ট। আর 19 তারিখ একটা কনজাংশন দেখা যাচ্ছে। এটা হয়তোবা কোনো দুইটা প্ল্যানেটের কোনো একটা কনজাংশন, যে দুইটা প্ল্যানেট খুব কাছাকাছি অবস্থান করবে এবং এই অবস্থানের ছবিটা কিন্তু তুললে খুব ইন্টারেস্টিং। যেমন আমি হচ্ছে গিয়ে এখানে যে এটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে চাঁদ আর হচ্ছে গিয়ে ভ্যানাসের একটা ইয়ে আর কি কনজাংশন। তো ওইটা কিন্তু এরকম দুইটা স্টারের কনজাংশনও আপনারা চাইলে তুলতে পারেন। এবং 21 তারিখেও মেশিওর শাওয়ার দেখাচ্ছে এবং সেই লোকেশনটা আপনাকে স্টেলারিয়াম অ্যাপ থেকে দেখে নিতে হবে। 23 তারিখেও দুইটা কনজাংশন দেখা যাচ্ছে। এই কনজাংশনগুলো কি, এটা ডিটেলসে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এগুলো কি কোনো প্ল্যানেটের কনজাংশন নাকি স্টার্সের কনজাংশন, এটাও ডিটেলস দেখাবে। যদি আমি 19 তারিখের অক্টোবর নাইট স্কাই কনজাংশন লিখে যদি সার্চ দিই তাহলে আচ্ছা, এখানে স্টার ওয়াকে যদি যাই তাহলে এই যে অক্টোবর, এই যে অক্টোবর 19-এ কিন্তু দেখা যাচ্ছে মুন নিয়ার প্লেয়াটিস অ্যান্ড ইউরেনাস। ইউরেনাস যে আমাদের প্ল্যানেটটা আছে সেটা মুনের খুব কাছাকাছি অবস্থান করবে এবং ছবি তুললে কিন্তু আপনি তখন মুনের যদি ছবি তোলেন তখন কিন্তু ইউরেনাসকেও ভিজিবল দেখাবে। আর আরেকটা হচ্ছে কনজাংশন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 19 তারিখ। আচ্ছা, এটাই তো 19 তারিখ। আরেকটা কনজাংশন কখন ছিল? 23 তারিখ। 23 তারিখের দিকে হচ্ছে গিয়ে মুন নিয়ার পোলাক্স আছে। এটা হচ্ছে স্টার আর আমাদের যে মুন সেটার একটা কনজাংশন দেখাবে। সো এই কনজাংশনগুলো ছবি তুললেও কিন্তু একটু ইউনিক টাইপের হয়। এটা চেষ্টা করবেন। আর 26 তারিখে হচ্ছে কি আবার বেস্ট নাইট টু অবজার্ভ দেখাচ্ছে, কজ 26 তারিখের দিকে যদি যান তখন হচ্ছে মুন হচ্ছে কি আবার হচ্ছে কি নিউ মুনের দিকে যাবে। সো নিউ মুন যখনই হয়, নিউ মুনের আশেপাশে কিন্তু আকাশের ভিজিবিলিটি ক্লিয়ার থাকে, কজ মুনের কারণে যেই লাইট পলিউশনটা, সেই পলিউশনটা কিন্তু আকাশে থাকে না তখন, যার কারণে স্টার্সের ভিজিবিলিটি এমনিতে বেড়ে যায়। সো এখানে প্রতি মাসে অনেকগুলো ইভেন্ট থাকে। সো আপনারা এই যে যেমন আমি এই ওয়েবসাইটটা থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি যে স্টার ওয়াক, অথবা আপনি যদি গুগলে সার্চ করেন যে স্পেসিফিক কোনো মান্থে কি কি নাইট স্কাই ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলো কিন্তু আপনি ডেট সহ ডিটেলস সহ গুগল থেকে পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে গিয়ে আলটিমেট বিষয় এখন। আচ্ছা, রাশিদুল ভাই আছেন, ফারদিন ভাই লিভ নিয়েছেন। সো আমি মোটামুটি এই কোর্সের মাধ্যমে আশা করি সবগুলা ব্যাপারে আপনাদের সাথে বেসিক যতটুকু আমার জানা আছে সবগুলো আমি ডিসকাস করেছি। আপনাদের যদি কোনো স্পেসিফিক কিছু জানার থাকে, হোক সেটা মোবাইল দিয়ে হোক বা ক্যামেরা দিয়ে হোক, যেটা হচ্ছে গিয়ে
আপনারা চান যে এই বিষয়টা হয়তো আমি ডিসকাস করিনি, এরকম হতেই পারে। সো আপনারা কিন্তু আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন, অথবা ইনবক্সে টেক্সট করেও আমাকে জানাতে পারেন যে আপনি কোনো ডিফিকাল্টিস ফেস করছেন কিনা যে ইনস্ট্রাকশনগুলো আমি শেয়ার করেছি। এবং এই কোর্সটার মাধ্যমে কি আপনার নাইট স্কাই ফটোগ্রাফির ক্ষেত্রে কোনো ইমপ্রুভমেন্ট আপনি পাচ্ছেন কিনা সেটাও আমার সাথে শেয়ার করবেন। এবং যদি মনে হয় যে স্পেসিফিক কোনো একটা বিষয় আপনি চাচ্ছেন যে আমি একটু বিস্তারিত কথা বলি, সেটা নিয়েও আলোচনা করা যেতে পারে। আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কোনো কিছু ফেস করলে। আর ভিডিওগুলো সবগুলো হচ্ছে এই গ্রুপে থেকে যাবে, আপনি যে কোনো সময় চাইলে অ্যাক্সেস করে দেখতে পারেন। আর আমি চেষ্টা করব যে যদি কখনো কোনো নাইট স্কাই ইভেন্টের আপডেটস পাই অথবা আপনাদের জন্য হেল্পফুল হবে এরকম কোনো ভিডিও আমি যখনই পাবো তখনই গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকে আমাদের শেষ ক্লাস। সো হোপফুলি আপনারা এই কোর্সটা করার মাধ্যমে অনেক কিছু নতুন অনেক কিছু জানতে পেরেছেন, এবং সেটা কাজে লাগিয়ে যদি আপনারা ইন্টারেস্টিং বা বেটার কোনো আউটপুট পান তাহলে কিন্তু সেটা আমার জন্য খুব ভালো লাগবে। সো এই ছিল আজকের আমাদের 5th ক্লাস এবং লাস্ট ক্লাস। সো আমার সাথে কমিউনিকেট করতে পারেন মেসেজের থ্রুতে, অথবা গ্রুপেও কোনো পোস্ট করতে পারেন যে আপনি কি ডিফিকাল্টিস ফেস করতেছেন বা আপনার কোন জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে পারেননি, বা হচ্ছে গিয়ে আপনার ডিভাইসের ক্ষেত্রে হয়তো বা কোনো স্পেসিফিক কোনো প্রবলেম আপনি তারার ছবি তোলার ক্ষেত্রে ফেস করতে পারেন, সেটা হচ্ছে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আমার কাছে সলিউশন থাকলে সেটা আপনাদেরকে প্রোভাইড করব। সো ভালো থাকবেন সবাই। আর আমি তো বললামই গ্রুপের থ্রুতে আপনারা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের সাপোর্ট আপনাদের যদি দরকার হয় অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। আমি আমার পক্ষে থাকা যে সলিউশন আছে সেই সলিউশনের মাধ্যমে আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আর ইম্পর্টেন্ট যেসব লিঙ্ক আছে সেটা আমি শেয়ার করে দিচ্ছি। তো আজকে মিটিংটা এই পর্যন্ত থাকলো। ভালো থাকবেন। খোদা হাফেজ।